যে সরকার রয়েছে, তুমি যখন কোনো বিপদে পড়বে তুমি তো সেই সরকারকে চিঠি লিখবে না, তুমি নিশ্চয়ই তার প্রাক্তন সরকারকে চিঠি লিখতে যাবে না। তাহলে কি কাজ হবে তোমার? কখনোই হবে না। কিন্তু সরকার তো সরকারই, পথটা তো একটাই, শুধু কি তার নামটা চেঞ্জ হচ্ছে। তো সেই রকমই সবটা, যখন যে নামের যুগ চলে তখন সেই নামের যে উপাসকগণ সেই নাম যত নেবে তার তত নিজের লাইফে উন্নতি হবে। আচ্ছা, বর্তমান যুগে ভগবানের নাম কি? এখন যে নামের যুগ চলছে সেটা হচ্ছে অজন। একটা মানুষের, ধরো তুমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেছে, সে দেখছে যে তার আয়ু 6 মাস রয়েছে, কিন্তু তাকে যদি আমি বলেই দিই যে তুমি 6 মাসের মধ্যে মারা যাবে বা আপনি 6 মাসের মধ্যে মারা যাবেন, সে তো এমনিতেই তার মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে। যেখানে সে 6 মাস বাঁচত সেখানে হয়তো 6 দিনেই সে মারা গেল। তো এই জন্য আমরা এটা বলি না। হ্যাঁ, কালসর্প মানেই না মানুষের একটা ভয় থাকে যে কালসর্প মানেই হচ্ছে সাপে কামড়াবে, বা সর্প মানে অনেকেই মনে করে সাপ। দেখো, একটা ভুল ধারণা আমি ভাঙাই। বেসিক্যালি শাস্ত্র মতে, বেদে সর্প মানে হচ্ছে সূর্যের কিরণ। নাম্বার 4, এই সংখ্যাটা কি সত্যি বাজে সংখ্যা? দেখো, নিউমারোলজিতে না কোনো সংখ্যাই কিন্তু বাজে সংখ্যা না। যেহেতু অনেকে শুনে থাকে যে এটা রাহুর নাম্বার, রাহু গ্রাস করে নেয় সব কিছু, কিন্তু বেসিক্যালি আমি তোমাকে বলবো কোনো সংখ্যাই বাজে হয় না। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। আজকে গোসাই ঠাকুরের আড্ডায় প্রথমবার অ্যাস্ট্রোলজার জ্যোতি। প্লিজ ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার। সবার আগে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, মাঙ্গলিক থাকলে কি সত্যি বিয়ে ভেঙে যায় বা সম্পর্ক কি খারাপ হয়? দেখো, বেসিক্যালি মাঙ্গলিক যেটা আমরা বলি, মঙ্গলের হাই এনার্জিকে আমরা ইন্ডিকেট করি মাঙ্গলিক। পৃথিবীতে যত বিখ্যাত ব্যক্তি রয়েছে, যত মান যশ নাম করা ব্যক্তি রয়েছে, সবাই কিন্তু মঙ্গলের আন্ডারে। মানে তাদের হাই এনার্জেটিক, তাদের বোল্ড একটা চার্মিং ব্যাপার, তার সাথে সাথে তাদের মধ্যে যে বেসিক্যালি মাঙ্গলিক যারা হয় না, তারা প্রচণ্ড রকম হৃদয়বান হয়, তারা কাজ খুব ভালোবাসে, তারা একটু ডমিনেটিং প্রকৃতির হয়, বাট তারা কাজ করতে খুব ভালোবাসে, তারা খুব বিশ্বস্ত হয়। তো সেক্ষেত্রে মাঙ্গলিক মানেই যে তার বিয়ে হবে না বা বিয়ে হতে অসুবিধা বা সাংসারিক জীবন ভালো হবে না, সেটা একদমই নয়। কিন্তু হ্যাঁ, কিছু কিছু জিনিস একটু মেনটেন করতে হয়, যেহেতু তারা কারুর আন্ডারে ডমিনেট থাকতে ভালোবাসে না, তারা খুব ফ্রিডম ফাইটার, তারা নিজেদের ফ্রিডমনেসটাকে খুব প্রায়োরিটাইজ করে। তো তারা এই কারণে কি হয়, তাদের সাংসারিক জীবনে একটু অসুবিধা হয়। কিন্তু কয়েকটা জিনিস আমি তোমাকে বলি, আমি একটা ঘটনাই বলি তোমাকে। কিছুদিন আগে আমার এখানে একজন ক্লায়েন্ট এসেছিল। তো তার কি হয়েছিল, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা। কি সমস্যা? ওয়াইফ হচ্ছে মাঙ্গলিক ছিল, মেয়েটি মাঙ্গলিক ছিল। তো মেয়েটির কি ছিল, মেয়েটি লাভ ম্যারেজ করে, মেয়েটি যার সাথে রিলেশনে ছিল বা যাকে বিয়ে করে তার সাথে খুব ভালো বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং লেভেল ইজ টু হাই, এরকম একটা ভালো রিলেশন ছিল। কিন্তু বিয়ের কিছু মাস পরে হাজব্যান্ড চাকরি সূত্রে তার ট্রান্সফার হয়ে যায়। এবার যখন ট্রান্সফার হয়ে যায় তখন কি হয়, যে হাজব্যান্ড চলে যাওয়ার পরে তার যে ফ্যামিলিতে আরও ইনলজ ফ্যামিলিতে যারা যারা থাকে, শ্বশুর শাশুড়ি ননদ, ফ্যামিলির সবার সাথে না তার একটা কন্টেস্ট শুরু হয়। মানে তার কি হয়, তার সাথে তার বনিবনা হচ্ছে না, সে যেটা চাইছে তার অপোজিট হচ্ছে, তাদের মধ্যেও সে কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছে। তো মেয়েটি এই নিয়ে তার হাজব্যান্ডের সাথে ডিসকাস করে, হাজব্যান্ডও শোনে, বাট সেই মুহূর্তে তার পক্ষে তো ট্রান্সফারেবল জব যেহেতু, সেটা ছেড়ে আসাটা সম্ভব ছিল না। তো এই করতে করতে মেয়েটি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় তার ইনলজের হাতে। তো তারপরে মেয়েটি এখন সেপারেশনে রয়েছে। ইভেন তার হাজব্যান্ড সাপোর্টে, এমন সময় এসে তার হাজব্যান্ড সাপোর্ট করেছে যে সময় মেয়েটি নিজেকে নিজের মতো করে তৈরি করে নিয়েছে। মেয়েটি আর এটা টলারেট করবে না। তো এটা হচ্ছে বেসিক্যালি মেয়েটার চতুর্থে মঙ্গল ছিল। তো এইরকমই
যে মাঙ্গলিক হলে যে সে খুব খারাপ বা তার সংসার হবে না, এরকম কিছু না, তাকে একটু বুঝতে হবে। এবার আরেকটা কথায় আসি আমি তোমাকে শুভঙ্কর, যে মাঙ্গলিক মানে আমরা যে অনেক জ্যোতিষী মনে করেন যে মাঙ্গলিক মানে মাঙ্গলিক ছেলে বা মেয়ের সাথেই তার বিয়ে দিতে হবে, তাহলে মাঙ্গলিক খণ্ডন হয়। দেখো, এটা কিন্তু পুরোপুরি সত্য নয়। মাঙ্গলিক কারোর লগ্নে মঙ্গল রয়েছে, তাহলে তার লগ্নে মঙ্গল কোনো জাতক জাতিকার সাথেই তার বিয়ে দিতে হবে। কারো চতুর্থে মঙ্গল রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সেই রকম জাতক জাতিকার সাথেই বিয়ে দিতে হবে যার চতুর্থে মঙ্গল রয়েছে, তাহলেই সেটি খণ্ডন হয়। যে কোনো মাঙ্গলিক, কারোর অষ্টমে মঙ্গল, কারোর লগ্নে মঙ্গল, তাদের সাথে বিয়ে দিলে কোনো রকম খণ্ডন হবে না। প্রবলেম হবে ইন দ্য সেন্স, এই যে এইরকম টাইপের প্রবলেম যখন থাকে না, কোথা থেকে প্রবলেম আসবে কেউ জানে না, কিন্তু প্রবলেম হয়। তো সেক্ষেত্রে একটু দেখে বুঝে বিয়ে দেওয়াটা দরকার। আচ্ছা, ধরো লাভ ম্যারেজের ক্ষেত্রে অনেকে তো জানেই না যে সে তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড মাঙ্গলিক, দেখা গেল অনেক দিনের প্রেম সম্পর্কে আছে তারা, সে মাঙ্গলিক, এবার তারা চাইছে না আলাদা হতে, তারা একসাথে থাকতে চাইছে এবং তাদের লাইফটাকে গ্রো করতে চাইছে, সেক্ষেত্রে কি মাঙ্গলিক কাটানো যায়? হ্যাঁ, সেক্ষেত্রে তোমার একটা রেমেডি নিতে হবে। মানে সেক্ষেত্রে কি বলতো, প্রথমত জটক বিচারটা দরকার। এবার জটক বিচার করার পরে যদি দেখা যায় যে হ্যাঁ রেমেডিতে হয়ে যাবে, তাহলে আমরা বলে দিই যে এই রেমেডিটা করুন, এতে হয়ে যাবে। এবার তারপরে কি বলতো শুভঙ্কর, যে অনেকে আছে যে কিছুতেই বিশ্বাস নেই তার, তো তার তো সম্ভব না। একটা অন্ধকার রাস্তায় তুমি যাচ্ছ, জ্যোতিষী একটা টর্চ দিতে পারে যাতে তোমার ওই অন্ধকার, ঘুটঘুটে অন্ধকারটা না আসে। আমি তো সূর্য এনে দিতে পারবো না তোমার সামনে, তাই না? রাতকে দিন, দিনকে রাত করতে পারবো না, আমি টর্চ দিতে পারি। তো সেই রকম যাতে তুমি জায়গাটা দেখে চলতে পারো। মানে রেমেডি আছে? হ্যাঁ, রেমেডি তো আছে, অবশ্যই আছে। কোনো কিছুরই যখন কোনো কিছুর বলে না আইন থাকলে আইনের ফাঁদ রয়েছে, তো সেরকমই পৃথিবীতে এমন কিছু নেই যেটা সলিউশন নেই, কিন্তু হ্যাঁ সলিউশন আছে, কিন্তু সলিউশনটাকে তোমায় নিজের মন থেকে মেনে করতে হবে, তাহলেই সলিউশন। বিশ্বাসটা সবার আগে। আচ্ছা, আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে যে কাল সর্প আসলে কি? হ্যাঁ, কাল সর্প মানেই না মানুষের একটা ভয় থাকে যে কাল সর্প মানেই হচ্ছে সাপে কামড়াবে, বা সর্প মানে অনেকেই মনে করে সাপ। দেখো, একটা ভুল ধারণা আমি ভাঙাই। সর্প মানে সাপ যেটা আছে সেটা আছে, কিন্তু বেসিক্যালি শাস্ত্র মতে বেদে সর্প মানে হচ্ছে সূর্যের কিরণ, আর কাল মানে হচ্ছে সময়। ঠিক আছে? তো কাল সর্প মানে যে আমার জীবনে আমার শান্তি থাকবে না, সেরকম হয় না। তুমি নিশ্চয়ই জানো আমাদের ক্রিকেটার সচিন তেন্ডুলকরেরও কালসর্প যোগ আছে, তো তার জীবনে তো সে এত গ্রো করেছে। তাহলে দেখো, কালসর্প মানে কি, তাদের জীবনে একটা উত্থান পতন থাকে। মানে কি, আপস অ্যান্ড ডাউন প্রচুর হয় কালসর্পে। ধরো 2 বছর ভালো গেল, পরের 2 বছর খারাপ। ধরো 1 বছর ভালো গেল, পরের বছর খুব খারাপ। আপস অ্যান্ড ডাউন প্রচুর আসে কালসর্পে। তো ওই ওঠানামার মধ্যে দিয়ে তোমায় চলতে হবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে কালসর্প। দেখো, বেসিক্যালি কালসর্পে না আমাদের অনেকগুলো কালসর্প আছে। কালসর্প যোগ যেটা আছে 12 রকমের টোটাল কালসর্প যোগ হয়। বুঝতে পেরেছো? যেমন আমি তোমাকে এক্সাম্পল দিই, অনন্তনাগ কালসর্প আছে, কুলিক কালসর্প আছে, বাসুকি কালসর্প আছে, মহাপদ্ম কালসর্প আছে, পদ্ম কালসর্প আছে, শঙ্খপাল কালসর্প আছে, কারকৌটক কালসর্প আছে, ঘটক কালসর্প আছে, তক্ষক কালসর্প আছে, শঙ্খচূড় কালসর্প আছে, বিষধর কালসর্প আছে, শেষনাগ কালসর্প আছে। তো এরকম 12 রকমের কালসর্প আছে। দেখো, অনেক কালসর্পে কি হয় না, যে আর্থিক সমস্যা প্রচুর হয় তাদের লাইফে। কিছু কালসর্পে হয় তাদের প্রেম জীবন কিছুতেই স্টেবল হয় না, জীবনে তারা ভালোবাসা পায় না। কিছু কালসর্প এমন আছে যাদের আয় আছে কিন্তু সঞ্চয় নেই। কিছু কালসর্প এরকম আছে যাদের সাংসারিক জীবনে খুব সমস্যা। কিছু কালসর্প এরকম আছে যাদের ঘনিষ্ঠ কারুর কাছ থেকে, আত্মীয় স্বজন হতে পারে, পরিবার হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, তাদের কাছ থেকে তাদের বিট্রে হওয়ার চান্স থাকে। এইরকম বহু ধরনের কালসর্প আছে। কিন্তু কিছু কালসর্প এরকমও আছে যেসব কালসর্পে মানুষ কোটিপতি হয়। আমি তো এর আগেও আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম সচিন তেন্ডুলকরের। তো এইরকম কালসর্পও রয়েছে যেখানে যে কালসর্পে আছে, মানে ধরো তোমার
ষষ্ঠে রাহু, দ্বাদশে কেতু। এমনিতেও তুমি মানে অনেকেই জানেন যে দ্বাদশে কেতু মানে কেতু হচ্ছে মোক্ষ লাভের ঘর, দ্বাদশ ঘরটায়। তো সেখানে কেতু থাকা, তো সে তার মোক্ষ লাভ করবে। তো সেই ঘরে যখন মানে সেই জায়গায় যখন কালসর্প যোগ থাকে না, সেই কালসর্প যোগে মানুষ আধ্যাত্মিকতায় খুব বিলীন হয়ে যায়। তো আধ্যাত্মিক জায়গায় গেলে, জ্ঞান বিজ্ঞান চর্চা করলে না, সে জীবনে উন্নতি হবেই তার। আরেকটা কালসর্প আছে যে ষষ্ঠে কেতু, দ্বাদশে রাহু। এই কালসর্পটাও খুব ভালো কালসর্প। এই কালসর্পে একটা সমস্যা হয়, একটু নারী সঙ্গ থাকে তাদের মধ্যে, অ্যাক্সিডেন্টের একটু ঝোঁক থাকে। কিন্তু সে যদি তার নিজের মধ্যে সেলফ কন্ট্রোল বা নিজে একটু মেডিটেশন করে বা কিছু রেমেডি নেয় করে, তো সেই ক্ষেত্রে কি তার জীবনে সে যা উন্নতি করবে না, বাকি সবাই তাকিয়ে থাকবে সেই উন্নতিতে। তো এইরকম কালসর্প মানেই যে আমি ভয় পেয়ে গেলাম, আমার বিশাল কিছু বাজে কিছু ঘটে যাবে। অনেকেই আছে ভয় দেখায়, প্রচুর ভয় দেখায়, কিন্তু কালসর্প মানে এতটাও ভয় পাওয়ার কিছু নেই। তার লাইফে আপস অ্যান্ড ডাউনটা প্রচুর থাকবে। তো তাকে একটু মেনটেন করে চলতে হবে, সেটার ওপর একটু নজরদারি দিতে হবে, আর একটু প্রপার গাইডলাইন মেনটেন করতে হবে। ঠিক কথা। আচ্ছা, তোমার সাথে আমার যেহেতু বেশ অনেক দিনের পরিচয়, আমি জানি তুমি নিউমারোলজিও করো। সেক্ষেত্রে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, এটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে, সেটা হচ্ছে যে নাম্বার 4, এই সংখ্যাটা কি সত্যি বাজে সংখ্যা? দেখো, নিউমারোলজিতে না কোনো সংখ্যাই কিন্তু বাজে সংখ্যা না। বাজে বলে কিছু জিনিস হয় না। প্রথমত মানুষের কিছু ভয় থাকে নাম্বার 4 নিয়ে, যেহেতু অনেকে শুনে থাকে যেটা রাহুর নাম্বার, রাহু গ্রাস করে নেয় সব কিছু। কিন্তু বেসিক্যালি আমি তোমাকে বলবো, কোনো সংখ্যাই বাজে হয় না। সেটা নাম্বার 4, নাম্বার 8, আবার কোনো সংখ্যাই যে খুব ভালো, খুব হেভি কিছু দেবে তাও নয়। তোমার সংখ্যাটাকে, তোমার জন্য কোন সংখ্যা কতটা লাকি, কোন সংখ্যা কতটা আনলাকি, সেটা আগে বুঝতে হবে। বুঝতে পেরেছো? দেখো, আমি একটা ছোট ঘটনা বলি তোমাকে। আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিল, বিশাল টাকা তার, প্রচুর অর্থশালী মানুষ তিনি। তো তিনি একটা গাড়ি কিনেছিলেন, গাড়ির নাম্বার ছিল 4100। তো 4100 মানে 5 মানে তিনি কোথাও থেকে শুনে এসেছিলেন যে 5 নাম্বারটা খুব ব্যালেন্সিং নাম্বার। যেহেতু দেখবে 5 সংখ্যাটাও আমাদের 1 থেকে 4 আর 5-এর পরে 6 থেকে 9, মানে মিডিলে থাকে 5 নাম্বারটা। তো 5 নাম্বারটা খুব ব্যালেন্সিং নাম্বার। তিনি কোনো কারোর সাথে কনসাল্ট করেননি, এমনি ইউটিউবে ভিডিও দেখে যেটুকু বেসিক নলেজ সবাই নেয়, গ্যাদার করে, তো সেই হিসাবে তিনি 5 নাম্বারটা বলেছিলেন এবং 5 নাম্বারের বেসিসে সে একটা গাড়িও কিনেছে। গাড়ি কেনার 5 দিনের মধ্যে গাড়িটায় আগুন লেগে যায়। এবং তিনি যখন আমার কাছে আসলেন, স্বাভাবিক সে একটা ভালো গাড়ি কিনেছিলেন, তো সেক্ষেত্রে তিনি প্রচণ্ডই নার্ভাস ছিলেন। মানে তিনি ভাবতে পারেননি যে এইরকম একটা ইনসিডেন্ট তার লাইফে আসবে। তো তিনি যখন আমার কাছে আসলেন, তখন আমি দেখলাম ওনার গ্রিডটা আমি যখন তৈরি করলাম, ওনার 5 নাম্বারটা ওনার নাম্বারের সাথে যায় না। ওনার যে বার্থ নাম্বারটা রয়েছে সেই নাম্বারের সাথে 5 নাম্বারটা যায় না। তো সেই জন্য আমরা যে বলে ফেলি যে এই নাম্বারটা খারাপ, এই নাম্বারটা ভালো, এটা একদমই বেসিক একটা ধারণা। কিন্তু কোনো, মানে আমি বলছি না কোনো ভুল ধারণা, কিন্তু একদম বেসিক ধারণা। কিন্তু সবাই ইন্ডিভিজুয়াল, তুমিও একজন, আমি একজন, আরও 5 জন 5 রকমের হয়। তো সবার ক্ষেত্রে যে সব নাম্বার লাকি, সবার ক্ষেত্রে যে সব নাম্বার আনলাকি, সেটা কখনোই না। যেটা তোমার জন্য লাকি সেটা আমার জন্য আনলাকি হতেই পারে, যেটা তোমার জন্য আনলাকি সেটা আমার জন্য লাকি হতেই পারে। তুমি নিশ্চয়ই দেখবে একটা এরিয়াতে 2, 3, 4 এরকম একই ক্যাটাগরির দোকান, কিন্তু দেখবে একটা দোকানের উপর প্রচুর ভিড়, বাকি 2-4 দোকান তারা বসে আছে, তারা দেখছে ওই দোকানে এত কাস্টমার। কেন হয় এটা? এটার একটাই কারণ, যে তোমার চার্টে যে প্ল্যানেটটা স্ট্রং আছে সেই অনুযায়ী হয়তো ওই ব্যবসাটা তোমার জন্য সুইটেবল, বাকি 4 জনের জন্য সেটা নয়। কিন্তু বাকি 4 জন কি দেখেছে যে এখানে এই দোকানটায় ভালো সেল হয়, তাহলে আমিও এরকম একটা দোকান খুলি, কিন্তু সেটা কখনোই না। আমাদের চতুর্বেদ আছে, চতুষ্কোণ আছে, 4 ধাম হয়, প্লাস আমাদের কি 4টে চতুরাশ্রম প্রথা ছিল, যেখানে ব্রহ্মচার্য, বানপ্রস্থ, গাহস্থ, সন্ন্যাস। তো
এই রকম, এই জন্য যে 4টাকে তুমি বলবে যে 4 একদম খারাপ সংখ্যা, কখনোই নয়। 4-এর ব্যক্তিরা রাহুর চালিত ব্যক্তি হয় তারা রাহু যা টাকা দেয় না, আনলিমিটেড টাকা দেয় রাহুর টাকা আনলিমিটেড। রাহু তোমাকে কোটিপতি বানাবে। তো রাহুর সংখ্যা কি করে তুমি বলতে পারো যে খারাপ সংখ্যা? কখনোই রাহুর সংখ্যা খারাপ হয় না। রাহু তোমাকে আনলিমিটেড গেইন দেবে, আনলিমিটেড ফেম দেবে। তো সেটাকে ধরে রাখতে হবে তোমাকে। আচ্ছা, কোনো মানুষ ক্যারেক্টারলেস কিনা সেটা বোঝা যায় কোনোভাবে? দেখো, হ্যাঁ, সেটা তো অবশ্যই বোঝা যায়। মানে তুমি যখন একটা চার্ট অ্যানালাইজ করছো, দেখো, দেখে তো অনেককেই বুঝতে পারবে না কার ক্যারেক্টার কিরকম। তাকে সামনে একরকম দেখবে, পিছনে একরকম। কিন্তু যখন আমাদের কাছে চার্ট আসে না কোনো, সেই চার্ট দেখে আমরা অবভিয়াসলি বুঝে যাই যে এ কীরকম হতে পারে। বেসিক্যালি আমি একটা কথা বলি তোমাদের, যে যদি কোনো ফিমেল চার্টে চন্দ্র শুক্র যোগ থাকে, তাহলে সেই জাতিকা ক্যারেক্টারে প্রবলেম আসবেই, সেই জাতিকা চিট করবেই। যদি কোনো মেল চার্টে শুক্র রাহু কানেকশন থাকে, সেই জাতক লয়াল হবে না, তো সেখানে একটা প্রবলেম আসবেই। তো এই যে আমি যে শুক্র রাহু বা শুক্রচন্দ্র যে কথাটা বললাম ফিমেল আর মেলের চার্টে, দেখো, এটা যেমন একটা নেগেটিভ দিক আছে ক্যারেক্টারের দিক থেকে, একটা পজিটিভ দিকও আছে। আমি আগে বারবারই বলছি, কোনো কিছুই 100% নেগেটিভ হয় না। নেগেটিভের সাথে সাথে একটা পজিটিভ দিকও তার থাকে। তো পজিটিভ দিকটা কি, যে যদি কোনো মেল চার্টে রাহু শুক্র যোগ থাকে, সে প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা হয়, তার মানে সে বড়লোক হবেই, কেউ আটকাতে পারবে না, তার অর্থ রোজগার হবেই যেভাবেই হোক। যদি কোনো ফিমেল চার্টে শুক্রচন্দ্র যোগ থাকে, তার মধ্যে আর্টিস্টিক কোয়ালিটি খুব ভালো হবে, সে কথাবার্তার মধ্যে তার একটা আলাদা মায়া থাকবে, সে খুব শৌখিনতা প্রিয় হবে। তো এই জন্য আমি বললাম যে কোনো চার্টই 100% খারাপ, 100% ভালো হয় না। তুমি নিজেও দেখতে পারবে যে ভগবান সবাইকে সব কিছু দেয় না, কাউকে অর্থ দেয়, কাউকে রূপ দেয় না, কাউকে রূপ দেয়, অর্থ দেয়, ভাগ্য দেয় না। তো কোনো না কোনো কারণে তাকে কিছু না কিছু তো ফেলে আসতেই হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, এই যে মানুষের দুর্নাম বদনাম এগুলো হয়, এগুলো কখন হয়? মানে কোন দেখো, যোগে হয় এগুলোর এক এগুলো? একটা যোগ থাকে। বেসিক্যালি এটাকে আমরা জ্যোতিষশাস্ত্রে গ্রহণ যোগ বলা হয়। গ্রহণ যোগ। গ্রহণ যোগ কিভাবে হয়? গ্রহণ মানেই নিশ্চয়ই জানো যে চন্দ্র রাহু, রাহু গ্রাস করছে চন্দ্রকে, রাহু গ্রাস করছে সূর্যকে। আমরা যেটা বলি সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, তো সেটা তো অ্যাজ আ মাইথোলজি কনসেপ্টে যে গ্রাস করাকেই বলা হয়। এবার রাহুর যেহেতু গলা আছে, গলা অবধি মাথা রয়েছে, ধরটা নেই, তো রাহুর কোনোভাবেই পেট ভরে না, কারণ তার তো ধরই নেই। তো সেক্ষেত্রে কি, সে সারাক্ষণই একটা মানে অভুক্ত থেকে যায়, মানে তার সারাক্ষণই সে তার খিদে পায়, তার সারাক্ষণই সে মনে হয় তার স্যাটিসফ্যাকশন হলো না কিছুতে। তো সেক্ষেত্রে যদি সূর্যর সাথে চার্টে রাহু থাকে, বা চন্দ্রের সাথে চার্টে রাহুর কানেকশন থাকে, বা সূর্য রাহুর নক্ষত্রে থাকলো, বা চন্দ্র রাহুর নক্ষত্রে থাকলো, তো এই ক্ষেত্রে নাক্ষত্রিক যোগও হতে পারে, বা কোনো রকম কনজাংশনও থাকতে পারে। তো সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে এই প্রবলেমটা হয়। তো এই গ্রহণ যোগের ক্ষেত্রে কি হয়, বিপরীত লিঙ্গের মানুষের থেকে, মানে কোনো যদি সে নারী হয়, তাহলে সে পুরুষের কাছ থেকে মান সম্মান রিলেটেড তার কোনো রকম খ্যাতি নষ্ট হবে। যদি সে পুরুষ হয়, তাহলে নারীজনিত কারণে তার মান সম্মান নষ্ট হবে বা হানি হবে। তো এটা বেসিক্যালি ওই এটা একরকম ক্যারেক্টারেরও প্রবলেম থাকে, মানে তার বিশাল রকম বদনাম ছড়িয়ে যেতে পারে, ক্যারেক্টারের দিক থেকে হোক বা কোনো রকম আর্থিক লেনদেনের দিক থেকে হোক, বাট বদনাম তার হবেই যদি এই গ্রহণযোগ কারুর চার্টে থাকে। আচ্ছা আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার কোনো দর্শক যদি তোমার সাথে যোগাযোগ করতে চায়, স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করার কি প্রসিডিউর আছে? এই নাম্বারে দেখো, স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে কল করতে পারে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারে।
হোয়াটসঅ্যাপ করলে আমি ডেফিনেটলি তাদের সাথে রেসপন্স করব এবং তাদের ওই স্ক্রিনের নাম্বারে তারা তাদের প্রবলেম জানাতে পারে এবং সেই হিসাবে আমি তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করে কথা বলবো। আচ্ছা, মানে বেসিক্যালি হোয়াটসঅ্যাপেই হ্যাঁ, আগে হোয়াটসঅ্যাপ জানাতে অ্যান্ড হবে। হ্যাঁ কলিংও রয়েছে, যার আচ্ছা। যেটা সুবিধা হয় সে সেইভাবে আমার সাথে আচ্ছা। কন্ট্যাক্ট করতে পারে। আচ্ছা, কারোর ম্যারিড লাইফ হুম, যে ডিস্টার্ব হয়, এটা কি কোনোভাবে বোঝা যায় আগে থেকে? দেখো ম্যারিড লাইফ ডিস্টার্ব হবে সেটা তো অবশ্যই বোঝা যায় বলতে আগে থেকে বলতে উইদাউট চার্ট অ্যানালাইজিং তো আমরা বলতে পারি না, তো চার্ট অ্যানালাইজ করলে ডেফিনেটলি বোঝা যায়। হ্যাঁ, মানে ঠিক আমি আছে। আগে বলতে চাইছি মানে বিয়ের হ্যাঁ, আগে বিয়ের আগে অবশ্যই বোঝা বোঝা যায়। যায়। তার এমন কিছু যোগ থাকে যেখানে তার ম্যারিড লাইফ ডিস্টার্ব হবেই। ঠিক আছে, দেখো ম্যারিড লাইফ ডিস্টার্বের আমি ফার্স্ট একটা কথা বলে নিই, কারোর যদি বাস্তুতে প্রবলেম থাকে না, তার গৃহসুখ হয় না। তো বাস্তুতে প্রবলেম যদি থাকে, তার সাংসারিক জীবনে অশান্তি থাকবেই। তো এই বাস্তুর প্রবলেমে অনেক রকম সমস্যা হয়, মানে অনেক সময় দেখা যায় কি যে দুজনের চার্টই খুব ভালো, এরকমও আমার কাছে ক্লায়েন্ট এসছে যার কিনা হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই চার্ট যথেষ্ট ভালো, মানে কারোর চার্টে সেরকম কোনো গোলযোগ নেই, কিন্তু তাদের বাস্তুতে সমস্যা রয়েছে। এবার যখন আমি গিয়ে তার বাস্তুটা দেখলাম, কিছু রেমেডিস দিলাম, তো সেগুলো অ্যাপ্লাই করার পর এখন তারা দিব্যি সুখে রয়েছে। তো বাস্তুতে যদি প্রবলেম থাকে না, সেটা কোনোভাবেই কিছুভাবে চার্টের ওপর যতই তুমি রত্ন ধারণ করো, কবচ ধারণ করো, কিছুতেই হবে না। বাস্তুর সমস্যাটা বাস্তুতেই মিটাতে হয়। মানে এটা ঠিক করা যায়। ঠিক করা যায় ডেফিনেটলি। কিছু কিছু প্লেসমেন্ট থাকে বাস্তুর যেগুলোর জন্য লাইফে মানে এক এক সময় হয় দেখবে যে একটা সময় তাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, হঠাৎ করে সে একটা নতুন ফ্ল্যাট কিনেছে বা নতুন অন্য কোনো বাড়িতে শিফট হয়েছে, তারপর থেকে সমস্যা শুরু হয়েছে। তো এগুলো থাকে, এগুলোই বাস্তুর কিছু প্রবলেম থাকে, কিছু দশারও প্রবলেম থাকে, কিন্তু যদি তার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বাস্তুর প্রবলেমে এই জিনিসগুলো ঘটে। আচ্ছা, কোন প্ল্যানেট কুষ্টিতে ভালো? কুষ্টিতে ভালো বলতে দেখো, কোনো প্ল্যানেট তো খুব খারাপ হয় সেটা না, এবার কুষ্টির তার প্লেসমেন্টের ওপর বেস করে বোঝা যায় যে কোন প্ল্যানেট তাকে সাপোর্ট করছে। বেসিক্যালি দেখো, কোটিপতি বানায় একটা প্ল্যানেট, সেটা আমি তোমাদের বলি যে কোটিপতি বানায় বেসিক্যালি শনি। ঠিক আছে, আমরা শনিকে নিয়ে সারাক্ষণ সবাই খুব ভীত থাকে যে শনির দশা আসছে মানে খুব খারাপ। দেখো, যাদের বাচ্চাটে শনি ভীষণ স্ট্রং থাকে না, তাদের লাইফে শনির দশা, শনির সাড়ে সাতি, শনির ঢাইয়াতে তারা মালামাল হয়ে যায়। স্যাটার্ন যদি তার চার্টে স্ট্রং থাকে, স্যাটার্নকে স্ট্রং থাকতে হবে। যেমন এর আগেও আমি বললাম, এই যে তুমি যে ম্যারিড লাইফের কথাটা বললে না, আমি একটা কথা বলি, ম্যারিড লাইফে এই যেটা আমি বললাম শুক্র রাহু যোগ, শুক্র চন্দ্র যোগ, এইসব যোগে যেটা আমি নেগেটিভটা তো বললামই, তার সাথে আমি পজিটিভও কিছু বলেছিলাম, যেটা হচ্ছে আর্থিক উন্নতি দেয় শুক্র রাহুতে, বা কালচারাল বানায়, বা খুব আর্টিস্টিক একটা নেচার দেয় শুক্রচন্দ্রে। কিন্তু শুক্রটাকে বলবান হতে হবে তার জন্য। শুক্র যদি বলবান না হয় তাহলে সেই ওই তার নেগেটিভিটিটাই বেশি প্রেফারেবল হবে, পজিটিভিটিটা তার মধ্যে থাকবে না। কিন্তু শুক্রটাকে স্ট্রং হতে হবে। ধরো কারোর যদি তুলা রাশিতে শুক্রচন্দ্র যোগ থাকে, কারো ধরো মকর রাশিতে শুক্রচন্দ্র যোগ থাকলো, কারো ধরো বৃষ রাশিতে শুক্রচন্দ্র যোগ থাকলো, তো সেক্ষেত্রে সেই সব জায়গাগুলোতে না প্রবলেম আসে। মানে প্রবলেম ইন দ্য সেন্স কি, যে যেমন ভালোটাও হয় আবার খারাপটাও হয়। সে যেমন মানে একটা তার মধ্যে ওই ট্র্যাডিশনাল বা একটা শৌখিনতার ব্যাপার যেমন আসে, তার সাথে সাথে ওই ক্যারেক্টারিস্টিক একটু প্রবলেমও আসবে। তো সেই জায়গাগুলো একটু দেখতে হবে। আরও অনেক রাশি রয়েছে, তো এক একটা রাশিতে এক এক রকম এফেক্ট পড়ে, তো কিন্তু ওভারঅল এফেক্টটা এরকমই পড়ে। আচ্ছা, এই যে ভর হয় মানুষের, এই বিষয়টা নিয়ে তুমি কি বলছো? দেখো, বেসিক্যালি ভর যেটা হয় না, আমি তোমাকে কি বলি, আমার কাছে বেসিক্যালি এই ভর যে ব্যাপারটা মনে হয়, এটা একরকম বলতে পারো হ্যালুজিনেশন। দেখো, আমি তোমায় একটা কথা বলি, আমরা রামকৃষ্ণদেবের নাম শুনেছি, তিনি মায়ের আরাধনা করতেন। তো তিনি যখন মায়ের আরাধনা করতেন, আমরা কি শুনেছি রামকৃষ্ণদেবের ভর এসছে? কখনো শুনেছ? বামা খ্যাপা, তিনি মায়ের আরাধনা করতেন, তারও ভর আসেনি, কিন্তু সে ভরের ঘরে কাউকে কিছু বলে দিত না। বা রামপ্রসাদ সেন, যিনি মায়ের ভক্তিগীতি অনেক করেছেন এবং তার সাথে তিনি সাধকও ছিলেন, তারও কোনো দিন ভর আসেনি।
কিন্তু দেখবে পাড়ার অনেকেরই ভর আসে। তো ভর আসলে দেখো দু রকমের ভর মানে ভরের দুটো ব্যাখ্যা হতে পারে। একটা হচ্ছে হ্যালোজিনেশন করছে, যে ঈশ্বর আমার মধ্যে চলে এসছে, তার এটা হ্যালোজিনেশন, এটা মানসিক একটা রোগ বলতে পারো। আরেকটা হতে পারে যে কোনো রকম তার রুজি রুটির একটা ব্যাপার রয়েছে। কারণ ভরে আসে এটা অনেক মানুষ বিশ্বাস করে, তাদের কাছে যায়, তাদের যে যে সাজেশনগুলো দেয় তারা মানে। এতে অনেককে আমি দেখেছি কুড়ে বাড়ি থেকে যারা যাচ্ছে তাদের কি হয়েছে আমি জানি না, কিন্তু সেই ব্যক্তিটির কুড়ে বাড়ি বা অনেক ছোট একটা বাড়ি থেকে সে এখন অট্টালিকায় বাস করছে। তো সেটাকে তুমি কি ব্যাখ্যা দেবে? মানে এটাও এক ধরনের ইনকামের পথ। আর খুব কম কিছু মানুষের আছে সে মানসিক বিকারগ্রস্ত, তার হ্যালুসিনেশন হয়, সে মনে করে ভগবান আমার মধ্যে চলে এসছে, সেটাই। আচ্ছা, এই জন্ম মৃত্যু বিয়ে বলা হয় তিন বিধাতা নিয়ে, এটা তো মানুষের লেখা হয়েই আসে বলা হয়। তো এই অ্যাস্ট্রোলজি কিভাবে দেখে এই বিষয়টা? দেখো, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা দিয়ে এটা তো অলরেডি প্রিপ্ল্যান্ড মানছি, কিন্তু অ্যাস্ট্রোলজির কাছে আসলে, মানে অ্যাস্ট্রোলজারদের কাছে গেলে অবশ্যই সেটা বলে দেওয়া সম্ভব তার কখন বিয়ে হবে, তার বিয়ের যোগ চলছে কি চলছে না, তার ওয়াইফ বা হাজব্যান্ড কি কি করতে পারে, মানে কি অকুপেশনে থাকতে পারে, তার দেখতে কেমন হতে পারে, তার পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে। দেখো আরেকটা কথা আমি বলি, আরেকটা কথা আমি বলে দিই। দেখো এখন অনেক লিগ্যাল কিছু ইস্যুর জন্য অনেকেই পুত্র সন্তান মানে লিঙ্গ নির্ধারণটা করেন না, কারণ তুমি বুঝতেই পারছো এখন অনেক জায়গায় অনেক প্রবলেম হয়। কিন্তু বেসিক্যালি যে এটা কিন্তু বলা যায় তার পুত্র হবে না কন্যা হবে, কিন্তু অনেক অ্যাস্ট্রোলজি বলে না, কারণ এখন কিছু রুলস রেগুলেশন চলে এসছে গভর্নমেন্টের, কিন্তু এটা বলা সম্ভব। ইভেন তার মৃত্যুটাও পর্যন্ত বলা সম্ভব। একটা মানুষের অ্যাক্সিডেন্ট কখন হতে পারে, দুর্ঘটনা হতে পারে কি পারে না, তার বিবাহিত জীবন হতে পারে, সুখের হতে পারে না দুঃখের হতে পারে, সবটাই বলা সম্ভব। কিন্তু এই যে মৃত্যুর কথাই আমি বলি, একটা মানুষের ধরো তুমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেছে, সে দেখছে যে তার আয়ু 6 মাস রয়েছে, কিন্তু তাকে যদি আমি বলেই দিই যে তুমি 6 মাসের মধ্যে মারা যাবে বা আপনি 6 মাসের মধ্যে মারা যাবেন, সে তো এমনিতেই তার মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে। যেখানে সে 6 মাস বাঁচত সেখানে হয়তো 6 দিনেই সে মারা গেলেন। তো এই জন্য আমরা এটা বলি না, মৃত্যুটা আমরা বলি না, দেখা যায় মৃত্যুটা বলি না, এই একটা কারণ। আর আমি কাউকে শিখাইও না যে বলতে কারণ মৃত্যু, কারণ ওপরওয়ালার যেদিন ইচ্ছা সেদিন তিনি যাবেনই। আমি যখন জানতে পেরেছি, আমার এমন নয় যে তাকে জানিয়ে দিয়ে তার মানসিক বলটা ভেঙে দেওয়া, সে যতদিন আছে ভালোভাবে বাঁচুক। আচ্ছা, বর্তমান যুগে ভগবানের নাম কি? দেখো, বর্তমান যুগে ভগবানের নাম, আমি তোমায় একটা কথা বলি। দেখো, যে রাম, যিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি দুর্গা, তিনি লক্ষ্মী, তিনি আল্লাহ, তিনি কৃষ্ণ। তো 960 বছরে এক একটা যুগ চলে, ঠিক আছে? 960 বছর ধরে এক একটা নামের যুগ হয়। দেখো, ঈশ্বর এক, এবং এই ঈশ্বরের বিশ্বের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নামে তার পূজা হয়, এবং যে নামের যুগ যখন চলে সেই নামের যুগে তার উপাসকগণ বা উপাসকরা নামে, যশে, খ্যাতিতে, মারণাস্ত্রে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নাম অধিকার করে। এখন যে নামের যুগ চলছে সেটা হচ্ছে অজন, ঠিক আছে? অজন, যিনি অজন তিনি একসময় কৃষ্ণ ছিলেন, তিনি রাম ছিলেন, তিনি আল্লাহ ছিলেন, তিনি কৃষ্ণ ছিলেন, তিনি দুর্গা ছিলেন এবং তিনি লক্ষ্মী ছিলেন। তো এখন যে যুগের নাম চলছে সেই যুগের নাম হলো অজন, ঠিক আছে? এই অজন নামের, যার ধরো আমি একটা খুব সবারই উপকার হবে যারা এখানে আছে, একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, যে অনেকেই আছে যারা খুব দুস্থ, তাদের এখন সমস্যা তো সবারই থাকে, কিন্তু দেখো রেমিডি বা প্রতিকার যেটা হয় সেটার জন্য একটা বেসিক অর্থ সবাইকে প্রদান করতে হয়। কিন্তু বেসিক্যালি এই যে
এই অজন নামের আমি একটা মন্ত্র বলে দেবো, ইভেন অজনের ফটোটাও আমি দেখাবো তোমাদের, যে এই অজন নাম যদি সে নিতে পারে না, তার কোনো রকম কোনো পাথর লাগবে না, তার কোনো রকম কোনো প্রতিকার লাগবে না, শুধু সে মন থেকে নামটা জপ করুক। সে কিছু দিনের মধ্যেই, মোটামুটি 1 সপ্তাহ সে জপ করুক না, সে কিছু দিনের মধ্যেই তার কি কি চেঞ্জেস হচ্ছে সেগুলো সে বুঝতে পারবে। এতটাই পাওয়ারফুল। আচ্ছা, এই অজনের নাম আমি এতক্ষণ বললাম, তো এই হচ্ছে অজন দেবতা। তো যখনই কেউ কোনো বিপদে পড়ছো বা পড়ছেন, তখনই অজন দেবতার নাম নেবেন, এবং যে মন্ত্রটা আমি বললাম সেই মন্ত্রটা 108 বার চেষ্টা করবেন, 8 বার কমপ্লিট করার, কারণ 108 বারে কোনো মন্ত্র সিদ্ধ লাভ হয়। তো এই 108 বার বলার পরে নিজের মনস্কামনা জানাবেন, এবং সাথে সাথে সেই সময়ের যে ইনস্ট্যান্টলি সেই প্রতিকারটা দেবে এই অজন দেবতা। মানে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই তোমাকে, যে ধরো যে সরকার রয়েছে, তুমি যখন কোনো বিপদে পড়বে, তুমি তো সেই সরকারকে চিঠি লিখবে না, তুমি নিশ্চয়ই তার প্রাক্তন সরকারকে চিঠি লিখতে যাবে না। তাহলে কি কাজ হবে তোমার? কখনোই হবে না। কিন্তু সরকার তো সরকারি, পথটা তো একটাই, শুধু কি তার নামটা চেঞ্জ হচ্ছে। তো সেই রকমই সবটা, যখন যে নামের যুগ চলে, তখন সেই নামের যে উপাসকগণ সেই নাম যত নেবে, তার তত নিজের লাইফে উন্নতি হবে। তো এটা একদম বেসিক একটা আমি ইনফরমেশন দিলাম, যে তা কারোর যদি খুব কষ্টে থাকে, খুব অসহায় অবস্থায় থাকে, তার হয়তো এখন সামর্থ্য নেই প্রতিকার নেওয়ার, সে শুধু সেই নামটা জপ করুক, আপাতত সেই বিপদটা থেকে বেরোক। এবং নামটাও আমি বলে দিই, নামটা হচ্ছে ওম অজনং শরণং কেবলম। এই নামটা এটাই জব করতে হবে, এটাই জপ করতে হবে। সে যখন খুশি, এই নামের জন্য না তোমাকে আলাদা করে কোনো মন্দিরে গিয়ে শুদ্ধ বস্ত্র, মানে শুদ্ধ বস্ত্র তো একটা থাকাটা বেসিক নিড, বাট এমন না যে তোমাকে একদম জামা কাপড় ছেড়ে শুদ্ধ বস্ত্রে বসে করতে হবে। তোমার যেখানে যখন মন চাইবে তুমি শুধু এই নামটা নাও, চেঞ্জেস তুমি নিজে থেকে বুঝতে পারবে, কেউ বোঝাতে যাবে না, তুমি নিজে থেকেই চেঞ্জেসটা বুঝতে পারবে। আচ্ছা, কোটিপতি নিয়ে আমরা আগে একটু কথা বলেইছি, কিন্তু আমি চাইবো যে ইন ডিটেলস তুমি যদি একটু বলো যে কোটিপতি কোন গ্রহ করে। দেখো, কোটিপতি বেসিক্যালি আমি যেটা তোমাকে বললাম, যে স্যাটার্ন করে, শনি করে। দেখো, আমাদের যেসব আমি কিছু নাম নিচ্ছি, ফেমাস পার্সোনালিটির নাম নিচ্ছি। রতনজি টাটা, তিনি কিন্তু স্যাটার্ন দ্বারা চালিত, তার নাম্বার 8। তো আরেকজনের নাম নিচ্ছি ধীরুভাই আম্বানি, ঠিক আছে, তিনিও কিন্তু স্যাটার্নেরই লোক। তো কোটিপতি মানে তুমি এক্সাম্পল এমনই দিলাম যে তুমি বুঝে যাবে যে তারা কোটিপতি। কোটিপতি বললেও অসুবিধা নেই। তো এখানে দেখো, স্যাটার্ন কি করে না, স্যাটার্ন তোমাকে জীবনে অনেক শিক্ষা দেবে। দেখো, স্যাটার্ন এমন একটা গ্রহ না যে ফুটপাথ থেকে তোমাকে অট্টালিকায় নিয়ে যাবে, যেটা অন্য কেউ হয়তো এতটাও করবে না, কিন্তু স্যাটার্ন করে নেবে। স্যাটার্ন চায় ডিসিপ্লিন, স্যাটার্ন চায় হার্ড ওয়ার্ক, স্যাটার্ন চায় তুমি বয়স্ক গরিব দুঃখীর সেবা করো, যেটা রতনজি টাটার থেকে ভালো আর কেউ করেননি। তো স্যাটার্ন মানুষকে এত উঁচু জায়গায় নিয়ে যায় না, সেটা আর কোনো গ্রহ নিতে পারে না। ইভেন স্যাটার্নকে আমরা কি বলি? কর্মফল দাতা বলি। কর্মের কারক গ্রহ হচ্ছে স্যাটার্ন। তো স্যাটার্ন যদি কারোর চার্টে স্ট্রং থাকে, বা আমি আরেকটা কথাও বলি যে যত তুমি বয়স্ক লোকেদের, আমি একটা টিপস দিচ্ছি, যারা এখন খুব পাজলড একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, যত পারো বয়স্ক মানুষদের সেবা করো, দান ধ্যান করো। সেবা মানে হচ্ছে এমন না যে আমি 10 টাকার একটা কিছু কোল্ড ড্রিঙ্কস কিনে খাইয়ে দিলাম, তাকে বসিয়ে পেট ভরিয়ে খাওয়াও। দেখো তুমি সমস্যা থেকে বেরোতে পারো কিনা। সমস্যা থেকে তুমি বেরোবেই, এই গ্যারেন্টি আমি দিচ্ছি। কারণ প্রকৃতি এমন একটা জিনিস নেই, তুমি প্রকৃতিকে যা দেবে, প্রকৃতি তার 10 গুণ তোমাকে রিটার্ন দেবে। তো তুমি যদি প্রকৃতিকে কোনো খারাপ জিনিস দাও, বা তুমি কারোর সাথে যদি কোনো খারাপ করো, সেটা 10 গুণ রিটার্ন তুমি পাবেই।
আর তুমি যদি কারোর সাথে ভালো করো না, সে তোমার জন্য কতটা ভালো, সে তোমাকে কি বললো না বললো সের দিকে তুমি তাকিও না। তুমি শুধু দেখো যে সময় কথা বলবে, প্রকৃতি তোমাকে সেটা রিটার্ন করতে বাধ্য। আচ্ছা, আমি এখানে আর একটা কথা বলি, তুমি কি বিশ্বাস করো কর্মফল আছে? হ্যাঁ, অবশ্যই আছে, কর্মফল আছেই। কিন্তু একটা কথা আমি বলে দিই, যে অনেকেই মনে করে যে আমি এত ভালো কাজ করলাম, আলটিমেটলি তো আমার সাথে ভালো কিছু হচ্ছে না। এরকম তুমি অনেক মানুষকেই দেখবে যারা অনেক দান ধ্যান করেছে বা অনেক ভালো কিছু করছে, আলটিমেটলি তাদের কাছে ভালো কিছু হচ্ছে না। কিছু থাকে তাদের পিতৃদোষ, সেগুলো চার্টে বোঝা যায়, পিতৃদোষ থাকে। কিছু থাকে তার বাস্তুদোষ, আমি এর আগেও বলেছি। কিছু থাকে সে যার সাথে বিয়ে হয়েছে, জোটক মিলিয়ে বিয়ে করেনি, তো বিয়ের পর থেকে তার অবনতি হচ্ছে। কিছু থাকে তার কিছু চার্টের দোষ, যেটা আমি তোমাকে এর আগেও বললাম, যে কিছু কালসর্পযোগ থাকে, কিছু প্ল্যানেটারি পজিশন থাকে, সেগুলো হচ্ছে প্রারব্ধ, বুঝেছো? যেগুলো সে আগের জন্ম থেকে নিয়ে আসছে, সেটাকে তো তাকে শোধ করতে হবে, তারপরে না এটার হিসাব সে পাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো কর্মফল মানে তুমি ইনস্ট্যান্টলি আজকে কারোর উপকার করে তুমি যদি এক্সপেক্ট করো যে আমি কালকেই একটা কিছু ভালো কিছু আমার হবে, সেটা কখনোই না, সম্ভব নয়। আমাদের সময় একদম শেষের দিকে, তবে শেষ করার আগে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে কারোর চার্টে যদি শনিকে অ্যাক্টিভ করে দেওয়া হয়, তাহলে সে কি বড়লোক বা কোটিপতি হতে পারবে? 100% হবেই। দেখো, এটা একটু সময় সাপেক্ষ, প্রথমত আমি বলে রাখি, কারণ কোনো গ্রহকে তুমি অ্যাক্টিভ করছো, সেটার রেজাল্ট পেতে তো একটু টাইম লাগেই, এটা একটু সময় সাপেক্ষ। কিন্তু তুমি 100% ধরে রাখো, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি, যে চার্টে যদি কারো স্যাটার্ন অ্যাক্টিভ হয়ে যায় না, সে এখন যা টাকা ইনকাম করছে তার 10 গুণ বেশি ইনকাম করবে। বেসিক্যালি ধরো মিনিমাম আমি মাস গেলে ধরে রাখতে পারি 5 থেকে 10 লাখ টাকা তার ইনকাম হবেই, যেভাবেই হোক, অ্যাট এনি কস্ট সে ইনকাম করে নেবে। কিভাবে করবে সেটা যখন সে করবে তখন সে বুঝতে পারবে যে আমি কিভাবে করলাম, কিন্তু করবেই। কিন্তু হ্যাঁ, সেটা অ্যাক্টিভ করতে গেলে একটু সময় নিতে হবে, মানে ওই সময়টা দিতে হবে। সময়টা দিতে হবে তোমাকে। তুমি যদি ভাবো যে আমি কালকেই একটা রেমেডি নিয়ে আসলাম আর আমার আজকেই আমি কোটিপতি হয়ে যাবে, এটা তো ম্যাজিক, এটা তো মানে ভুল বোঝানো মানুষকে, এটা হয় না। কিন্তু তুমি যদি সময় নাও, তুমি যদি একটু ধৈর্য ধরো, পেশেন্সফুলি থাকো, তো ডেফিনেটলি তুমি পারবে। একদম মানে অ্যাসুরেন্স, একদম 100% গ্যারান্টি দিচ্ছি আমি। অনেক অনেক ধন্যবাদ গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য, এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আজকের মতন এই পর্ব এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর আপনারা যারা ভাবছেন অ্যাস্ট্রোলজার জ্যোতির সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে তো নাম্বার আছে, ডেসক্রিপশন বক্সেও নাম্বার রইলো, তাই চটপট যোগাযোগ করে ফেলতে পারেন। আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। কেমন লাগলো আজকের এপিসোডটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার।